ঠিক বলেছ, বড় হয়ে গিয়েছে না। আমার পছন্দের শার্ট কিনে বলে কি আমার পছন্দে বিয়ে করে নেবে? কি অদ্ভুত আমি। আলো বলে, বাদ দিন, কাল ছোট ভাইয়ের কাছে সরি বলে ওকে একটা ল্যাপটপ কিনে দেবেন। একটু বেশিই বকাবকি চেঁচামেচি করেন আপনি, পরে তো ঠিকই ওদের ইচ্ছাকেই প্রাধান্য দেন। কিছুক্ষণ আলো বকবক করে চুপ হয়ে যায়। শামিন ভারী নিঃশ্বাস ফেলেছে, ঘুমিয়ে পড়েছে সে। আলো অন্ধকারে শামিনের বুক থেকে মাথা তুলে শামিনের কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে আবারও স্বামীর বুকে মাথা রাখে। বারংবার আলোর নাম্বার থেকে ফোন আসছে। শামিন ফোনটা সাইলেন্ট করে রেখেছিল, কিন্তু ফোনটা টেবিলের উপর রাখা ছিল, তাই স্ক্রিনে আলোর আছিয়া নামটা স্পষ্টই বোঝা যাচ্ছে। মিটিকে কথা বলতে বলতে না চাইতেও চোখ যাচ্ছে ফোনটার দিকে। তো পানির পেটে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, এখন ভাইকে কিছু বললেই তো আমাদের চিবিয়ে খাবে। সময় মতো বলবো বউ বাড়িতে রেখে আসতে। এখন নিজের বউয়ের যন্ত্রণায় অস্থির। শামিন কথা থামিয়ে তৌফের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কি বললাম এতক্ষণ বলো তো? তৌফ থতমত খায়, আমতা আমতা করে বলে, শিক্ষা, শান্তি, প্রগতি, তিনটা আমাদের মূলনীতি। দলের সবাই উচ্চ শব্দে হেসে ওঠে। শামিন চোখ রাঙানি দিয়ে আবারও আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আজ শামিন দলের ছাত্রনেতার পদ থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি করেছে রাহাতকে, সাধারণ সম্পাদক রনি। সেজন্য আজ পার্টি অফিসে ছোটখাটো একটা গেট টুগেদার এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শামিন দলের ছেলেদের উদ্দেশ্যে বক্তৃতার মাধ্যমে তাদের সবাইকে সবার দায়িত্ব পুনরায় বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছ। বক্তৃতার শেষ অংশে শামিন বলে ওঠে, তো এটাই সবাই মনে রাখবে, শিক্ষা, শান্তি, প্রগতি, তিনটাই আমাদের মূলনীতি। এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। এবং আমি আশাবাদী, আমি যেভাবে নিজেকে বিলিয়ে দিয়েছি তোরাও দিবি। সবাই মাথা নাড়ে। শামিন বক্তৃতা শেষ করে খুবই ইনফর্মালভাবে বলতে থাকে, এখন তোদের উদ্দেশ্যে কিছু সতর্কতামূলক কথা বলি। বড় ভাই হিসেবে বলতে চাই, যারা এখনো অবিবাহিত আছিস, যেমন রাহাত, আরাফ, রনি, তারা আমার কথাটা মাথায় রাখবি। মন দিয়ে দলের কাজ করবি। শিক্ষা, শান্তি, প্রগতি, শুধুমাত্র এই তিনটাই আমাদের মূলনীতি। কোনো মেয়েকে তুলে এনে বিয়ে করা আমাদের মূলনীতি নয়। তো যদি নিজে জীবনে শান্তি নিয়ে বাঁচতে চাও, তাহলে ভুলেও অমন কাজ করবে না বাছা ধনেরা। সবাই চুপ করে আছে। শামিন এইবার ফোনটা হাতে নেয়। আলোর নাম্বার থেকে 17টা মিসড কল। আজ শামিনকে রিমান্ডে নিয়ে 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শাস্তি প্রদান করা হবে না, শামিন বেশ টের পাচ্ছে। তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে সে। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে শাওনের দিকে এগিয়ে দিয়ে নিজের বাইকের চাবি দিয়ে বলে, যতীন কাকার ফুলের দোকান থেকে এক্ষুনি গিয়ে একটা ফুলের মালা বানিয়ে নিয়ে আয়। বেলি, কদম, বকুল, রজনীগন্ধা, যে কোনো একটা হলেই হবে, শিগগিরই। তো বলে ওঠে, ভাই, কদম ফুল এই সিজনে পাবেন না, আর পেলেও কদম ফুল দিয়ে মালা হয় না। আরে কথার কথা, তারপর শাওনের দিকে তাকিয়ে বলে ওঠে। যা এক্ষুনি। সবুজ শাওনকে থামিয়ে দিয়ে বলে, দাঁড়া, আমার থেকেও টাকা নিয়ে যা, আমার জন্য নিয়ে আসবি। সবুজের চোখাচোখি বিবাহিত সবাই শাওনের হাতে টাকা ধরিয়ে দিয়ে ফুলের মালা আনতে নির্দেশ দেয়। শাওন বোকার মতো হাতের টাকাগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। আর কতদিন এভাবে বড় ভাইয়ের বউয়ের জন্য ফুল কিনতে হবে? তার একটা প্রেম হচ্ছে না কেন? সাংগঠনিক কাগজপত্রগুলো গুছিয়ে নিয়ে শামিন টেবিলের লকার খুলে সেগুলো রেখে দিতে গিয়ে একটা প্যাকেট চোখ যায় তার। প্যাকেটটা হাতে তুলে নিয়ে সেটার ভিতর থেকে একটা মোবাইল ফোন বের করে রাহাতের দিকে তাকায়। রাহাত শামিনের হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, ও এইটা তো ভাবির সেই ফোনটা ভাই, মনে নেই? আপনি নিজেই তো রেখেছিলেন। শামিন মনে পড়ে যায়, সে ফোনটার দিকে তাকিয়ে আছে। রাহাত বলতে থাকে, এটা তো একটা ডেড বডি, এখন দিন ফেলে দিচ্ছি। শামিনের হঠাৎ মনে পড়ে যায় আলো সেদিনের এটার ভিতরে থাকা সিম কার্ডের কথাই বলছিল। ফোনের ভেতর থেকে সিম কার্ডটা বের করে শামিন নিজের ফোনে ঢুকিয়ে নেয়। তখনই শাওন ফুলের মালা নিয়ে এসে পড়ে রজনীগন্ধার মালা। রাহাত বলে ওঠে, ভাই, মেঘ ডাকছে, আপনি গাড়ি আনেননি আজ? ভিজে যাবেন। আপনি যান, আমি আরাপ আর রনি কিছুক্ষণ ক্যারাম খেলে অফিস বন্ধ করে যাব। শামিন উঠে পড়ে। দেরি করলে বৃষ্টিতে পেয়ে বসবে আজ। রিমান্ড 3 ঘন্টার বদলে সারা রাত চলবে, তাহলে আগে ভাগে উঠে পড়াই ভালো।
ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে শামিন বাইকে উঠে বাইক স্টার্ট করে। দরজা খুলতেই আলোর থমথমে মুখটা দেখে একটা বড়সড় ধাক্কা খায় শামিন। মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার করে রেখেছে। বন্ধ করে চুপচাপ ডাইনিং রুমে চলে যায় টেবিলে খাবার সাজাতে। শামিন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এখন যদি আলোকে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে তাহলে বিশ্বযুদ্ধ লেগে তো যাবেই, সাথে নিজেও খাবে না। তার কি করা উচিত? দলের ছেলেদের সাথে পেট পুড়ে বিরিয়ানি খেয়েছে, পেটে আর জায়গা নেই কোথাও। তোয়ালে দিয়ে মাথা মুছে বিড়বিড় করে বলল, বুদ্ধি দিয়ে কাজ করো শামিন, কিছু একটা বুদ্ধি বের করো। খাবার টেবিলের কাছে গিয়ে দেখে আলো তার জন্য থমথমে মুখে অপেক্ষা করছে। সে একটা চেয়ার টেনে বসে না খাওয়ার বাহানা দিতে যাবে, তখনই দেখতে পায় টেবিলে সর্ষে ইলিশ। যবে থেকে আলো জেনেছে শামিন সর্ষে ইলিশ পছন্দ করে, তখন থেকে বৃষ্টি দেখলেই আলো এটা তার জন্য রাঁধবে। শামিন আলোর মুখের দিকে তাকায়, মেয়েটার জন্য মায়া হচ্ছে খুব। এখন যদি শোনে শামিন খাবে না তাহলে খুব কষ্ট পাবে। শামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে প্লেটে সামান্য কিছু ভাত তুলে দেয়। আলো দু পিস মাছ তুলে দিয়ে নিজেও চুপচাপ খেতে শুরু করে। এখন অবধি একটা শব্দও সে উচ্চারণ করেনি শামিনের সাথে। শামিন মাছ খুঁটে মুখে দিয়ে আর চোখে আলোর দিকে তাকায়। পেটে একদমই জায়গা নেই শামিনের। ভীষণ কষ্ট হচ্ছে তার। আলো 2 লোকমা ভাত মুখে দিয়ে হাত ধুয়ে উঠে পড়ে। আলো নিস্তেজ কণ্ঠে বলে, নাটক করতে হবে না, খেতে না চাইলে উঠে পড়ুন। শামিন হাত ধুয়ে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, আমি তখন মিটিংয়ে ছিলাম আলো, রাগ করো না আসিয়া, সেজন্য ফোনটা ধরিনি। আলো চুপচাপ টেবিল পরিষ্কার করে দোতলায় উঠতে থাকে। শামিন পিছু পিছু এসে বলে, ও আসিয়া, আর দেরি করবো না, সবসময় এমন করি বলো। আলো ঘরে ঢোকে। শামিন ডাকতেই থাকে, আসিয়া শোনো না, প্লিজ শোনো না। আলো কোনো জবাব না দিয়ে বিছানা ঠিক করে দেয়। শামিন চুপচাপ আলোকে কিছুক্ষণ দেখে পেছন থেকে শক্ত করে চাপটে ধরে আলোর গালে চুমু খেতে থাকে। আলো হাত পা ছুড়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত, কিন্তু অমন বলশালী পুরুষের সঙ্গে বেড়ে ওঠার মতো শক্তির কিছুটা ঘাটতি যে রয়েছে তার নারী কায়ায়। শামিন এক নাগারে অনেকগুলো চুমু দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, তারপর বলতে থাকে, শান্ত হও আমার বাঘিনী, শান্ত হও। আলো তীব্রভাবে ফুঁসছে। শামিন ধীরে ধীরে আলোকে ছেড়ে দিয়ে ব্রেড সাইডের টেবিলের উপর থেকে রজনীগন্ধার দেয়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। শামিন আলোকে মুখোমুখি দাঁড় করিয়ে বলে, ভুল করেছি, বরাবরের মতো শাস্তি মাথা পেতে নেব। দরকার নেই তো, আপনার যা ইচ্ছে করুন, বাধা দিচ্ছি কে? আচ্ছা যা ইচ্ছে করবো তো, আগে একটু শান্ত হও। আলো কটমট দৃষ্টি দিয়ে শামিনের দিকে তাকায়। শামিন বলে, পারফেক্ট একেবারে, এই তো আগের ফর্মে ফিরেছো, তোমাকে এইভাবেই বেশ মানায়। হুট করে আলো হেসে ফেলে। শামিন বলে, এই তো হেসে ফেললে, এখন যাও আমাদের দুইজনের জন্য 2 কাপ কফি নিয়ে এসো, ব্ল্যাক কফি। কফি খেয়ে আজকের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে আয়োজন করে মাপ চাইবো আমি। যাও প্লিজ, যাও আসিয়া। কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলো ঘর থেকে বের হয়ে শামিন দাঁড়িয়ে কিছুক্ষণ হেসে বিছানায় ধপ করে বসে পড়ে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাই সাই করে বাতাস বইছে। জানালা থেকে বৃষ্টির ছাট এসে ভেতরে পড়ছে। শামিন উঠে জানালা বন্ধ করে দেয়। বিছানা থেকে ফোনটা তুলে হাতে নিতেই আলোর সিম কার্ডটার কথা মনে পড়ে যায়। ফোনের লক খুলতেই টুংটাং আওয়াজে একটার পর একটা মেসেজের নোটিফিকেশন আসতে শুরু করে। শামিন বেশ অবাক হয়ে যায়। 972টা অবধি বার্তা, যা বিগত কয়েক মাসে হয়তো সিম কোম্পানির থেকে এসেছে বন্ধ হয়ে পড়ে থাকা এই নাম্বারটিতে। শামিন নোটিফিকেশনগুলো ডিলিট করার জন্য আঙ্গুল চালাতেই একটা নাম্বার দেখে থমকে যায়। সেই নাম্বার থেকেই অসংখ্য মেসেজ করা হয়েছে আলোর। শামিন ভাবলো সে ভুল দেখছে, তাই ফোনটা চোখের সামনে তুলে ধরে নাম্বারটা ভালো করে দেখে। তার হাত কাঁপছে, দৃষ্টি ইনবক্সে জমে থাকা মেসেজগুলোতে নিবদ্ধ। বাইরে ঝড় উঠেছে, প্রকৃতিতে তাণ্ডব লীলা চালানোর মতো শক্তিশালী ঝড় উঠছে একজন মানুষের মনেও। কে জানে প্রকৃতি ঝড়ের তাণ্ডব সইতে পারবে কিনা, কে জানে সেই মানুষটা সইতে পারবে কিনা, কে জানে। টকবক করে পানি ফুটতে শুরু করেছে।
আলো দাঁড়িয়ে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখছিল। বাইরে সম্ভবত ঝড় উঠেছে, অথচ বিকেলেও আবহাওয়াটা একেবারেই ঠিকঠাক ছিল। হাত বাড়িয়ে আলো কফির ক্যানটা ক্যাবিনেট থেকে নামাতে গিয়ে টের পায় আলোর মাথাটা হঠাৎ করে চক্কর দিয়ে উঠতে চাইছে। কিচেন ক্যাবিনেট ধরে চুপচাপ কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে নিয়ে আলো কফি বানিয়ে দুটো মগে ঢেলে নেয়। কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে হাত দিয়ে নিজের খোপা ছোঁয়। রজনীগন্ধার মালাটা ছুতেই ঠোঁট প্রশস্ত হয় হাসিতে তার। কফির মগ থেকে নিঃসৃত ধোঁয়ার সাথে উবে যায় তার অভিমান। লোকটা একটা চতুর লোক, আস্ত একটা ধুরন্ধর লোক, ঠিক জানে কি করলে আলোকে সামলানো যাবে। এভাবেই জনগণকে সামলায় এই লোকটা। তবে এতে কাজ হবে না আজ, অনেক ভুগিয়ে ছাড়বে আজ ওই লোকটাকে আলো। তারপর সব অনুভূতি উগড়ে দেবে আজ সারাদিন বসে যা জড়ো করেছিল। শাড়ির আঁচলটা ডান কাঁধে তুলে দুই হাতে দুটো মগ তুলে নিয়ে ধীর পায়ে দোতলার সিঁড়ির দিকে যায়। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সে। পুরো বাড়ি নিস্তব্ধ, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বিকট শব্দে মেঘ প্রকৃতিকে হুমকি দিচ্ছে। লিভিং রুম পেরিয়ে 2 কদম পা ফেলতেই কিছু একটা ভাঙার আওয়াজ পায় সে। আওয়াজটা তাদের ঘর থেকে আসছে। বিচলিত হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে চাপিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে থমকে যায়। শামিন আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তার হাতে একটা ফুলদানি। পুরো মেঝেতে ঘরের আসবাবপত্র টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে। আলো তৎক্ষণাৎ কিছু চিন্তা না করে কফির মগ দুটো রেখে ছুটে গিয়ে শামিনের হাত থেকে ফুলদানি নিয়ে নেয়। শামিনের অস্বাভাবিক অবস্থা দেখে কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে? পার্টির সাথে গ্যাঞ্জাম করেছেন আবার? কতবার বলেছি রাজনীতি ঘরের বাইরে ফেলে রেখে ঢুকবেন প্রতিদিন। এখন শান্ত হন, বাচ্চাদের মতো ভাঙচুর করছেন। শামিন কি করে শান্ত হবে, কি করে? আলোকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে লাগাতার প্রহার করতে থাকে। আলো একটা বিকট চিৎকার দিয়ে শামিনের হাত আগলে নিয়ে চেঁচিয়ে বলতে থাকে, পাগল হয়েছেন? মাথা খারাপ হয়ে গিয়েছে? শামিন আলোর দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। তারপর আলোর 2 বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলতে থাকে, কেন বললে না কেন? আমাকে শুরুতেই বললে না কেন? বলো কেন? আলো ভীত চোখে শামিনের দিকে তাকায়, কাঁপা কাঁপা গলায় বলে, কি বলিনি? কি উল্টাপাল্টা বকছেন মেয়র সাহেব? শামিন শক্ত করে ধরে আলোকে বলতে থাকে, যদি সবটা বলতে আমায় সবটা ঠিক করে দিতাম আমি, সেই ক্ষমতা আমার ছিল, কেন বললে না? আলো অবাক দুটি চোখে তাকিয়ে থাকে শুধু। শামিন আলোকে ছেড়ে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে আবারও। বেডসাইডে টেবিল ল্যাম্প উঠিয়ে সজোরে মেঝেতে ছুঁড়ে মেরে চেঁচাতে থাকে, কেন কেন বললে না? কেন বললে না? আলো ছুটে গিয়ে পেছন থেকে শামিনকে জড়িয়ে ধরে। শামিনের বুকের কাছে শার্ট শক্ত করে খামচে ধরে রেখেছে সে। শামিন নিস্তেজ হয়ে পড়ে, নিষ্প্রাণ গলায় বলে ওঠে, করুণা করলে আমায় সবাই, করুণা। সব থেকে বড় শাস্তি এটা আলো, একজন অপরাধী জানে। আলো শক্ত করে শামিনকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখে। শামিনের কথার জবাবে বলে ওঠে, একটু খুলে বলুন না। আমিও যে ভীষণ অস্থির হয়ে পড়ছি তা কি উপলব্ধি করতে পারছেন না? একটা সমস্যা হলে সেটা আলোচনা করে ঠিক করা যায় মেয়র সাহেব। কণ্ঠে আকুতি নিয়ে বলতে থাকে আলো। শামিন আলোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আলোর মুখোমুখি দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে বলতে থাকে, কিসের আলোচনা করে ঠিক করব? সবকিছু ধ্বংস করে কি ঠিক করব আমি? আলো তাকিয়ে থাকে। শামিন আবারও হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে এলোপাথারি প্রহার করতে থাকে। চেঁচিয়ে বলতে থাকে, আমি জঘন্য, জঘন্য আমি। আলো শামিনের হাত আগলে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, এভাবে আপনি আমায় ব্যথা দিচ্ছেন যে। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর 2 চোখের কার্নিশে পানি জমেছে। ধরা গলায় বলে, বলে দিন কি দোষ করেছি, শাস্তি দিন। নিজেকে কষ্ট দিয়ে আমাকে যন্ত্রণা কেন দিচ্ছেন? বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বিকট শব্দে কাছে কোথাও বজ্রপাত হয়। আলো আর শামিন স্থির হয়ে মুখোমুখি দাঁড়িয়ে থাকে। আলো গলায় কান্না চাপিয়ে রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, অসুস্থ বোধ করছি আমি, দোহাই লাগে আমাকে সবটা খুলে বলুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার অস্থিরতা লাঘব করার। শামিন ঘরের মেঝের দিকে দৃষ্টি দিয়ে বলে, ঠিক এভাবে এই টুকরোগুলোর মতোই আদরের ভাইটাকে ভেঙে চুরে দিয়েছি আমি, কেড়ে নিয়েছি তোমাকে তার থেকে।
আলো চমকে উঠে শামিনের দিকে তাকায়। শামিন অসহায়ের মতো এদিক ওদিক তাকায়, ধরা গলায় বলে। আমি এমন কেন আলো? আলো শামিনের হাত ধরে ফেলে কাঁপা কাঁপা গলায় বলে। মেয়র সাহেব শুনুন, আপনি ওটা অতীত। ওই অতীতকে টেনে এনে আমাদের দুজনের বর্তমান অনুভূতিকে আপনি অসম্মান করবেন না। আমি আশা করি না এমন কিছু আপনার থেকে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাত থেকে নিচের হাত ছাড়িয়ে নিয়ে দরজার দিকে যায়। হুট করে ইলেকট্রিসিটি চলে যায়। বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পায় শামিন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আলো পেছন থেকে ডাকতে ডাকতে ছুটে এসে লিভিং রুমে শামিনকে আবারও জড়িয়ে ধরে পেছন থেকে, কেঁদে ফেলে বলে। আপনি কথা শুনুন, যেদিন থেকে আপনাকে আমি স্বামী বলে স্বীকার করেছি, প্রতিজ্ঞা করেছি আমৃত্যু আপনাকেই নিজের অস্তিত্ব হিসেবে মনে করার। আমার এই অনুভূতিকে আপনি আঘাত করছেন মেয়র সাহেব। শামিন আলোর হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। আলো ছুটে গিয়ে পুনরায় জড়িয়ে ধরে, ফুপিয়ে বলে ওঠে। আজকের দিনটা আমার মাটি করে দিবেন না আপনি। কতটা আবেগ অনুভূতি সাজিয়ে আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, সেটা না শুনে কোথায় যাচ্ছেন? এমন করলে আমি কাল সকালেই ও বাড়ি চলে যাব, আর ফিরবো না, পরে আফসোস করবেন। শামিন 1 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থেকে আলোর হাত ছাড়িয়ে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নিচে নামে। আধো অন্ধকারে 2 চোখ ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে আলো। ওখানে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেঝেতে ধপ করে বসে পড়ে। মেঘের গরম গরম শব্দের মাঝে আলো হঠাৎ গাড়ি স্টার্ট করার শব্দ শুনতে পায়। এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছে মানুষটা? নিজের অস্থিরতা দূর করতে মরিয়া হয়ে কোথায় ছুটছে? নিজের অস্থিরতা নিয়ে এতটাই বিচলিত যে কিছু ফিরে দেখলো না আলোকে কতটা ভোগান্তি দিয়ে যাচ্ছে সে। কি স্বার্থপর মানুষটা। ফোনের রিংটনের শব্দে রেহেনার ঘুম ভেঙে যায়। রাত 9:30 থেকে একটা লম্বা ঘুম হয়েছে তার। চোখ খুলে উঠে বসে সে। পাশে টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখে আলোর নাম্বার। চিন্তিত ভঙ্গিতে ফোনটা রিসিভ করে রেহেনা। ওপাশ থেকে আলো কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। আম্মু। দেওয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে পা ছড়িয়ে আলো বসে আছে। কিছুক্ষণ পর পর একটা গভীর নিঃশ্বাস ফেলছে সে। রেহেনা মেয়ের গলা শুনে উৎকণ্ঠা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে। কি হয়েছে আম্মু, কি হয়েছে? আতায়ুর আলমের ঘুম ভেঙে গিয়েছে। উঠে দ্রুত স্ত্রীর হাত থেকে ফোনটা নিয়ে বলে। আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আলো চুপ করে থাকে। রেহেনা বলে। জামাইয়ের সাথে ঝগড়া করেছিস? দে ওকে ফোনটা দে, কথা বলবো। নিশ্চয়ই তুই কিছু করেছিস না রে? ও তো শুধু শুধু ঝগড়া করার ছেলে না। আলো 2 চোখ বন্ধ করে ফেলে। 2 চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ে তার। আতায়ুর আলম বলে ওঠে। বলো আম্মু। কিছু না আব্বু, কিচ্ছু হয়নি। উনি ঘুমাচ্ছেন। আমার হঠাৎ করে খুব অস্থির লাগছে। আমি তাহাজ্জুদ নামাজ আদায় করতে চাই। আম্মুর কাছে নিয়মটা জানতে ফোন দিয়েছি, আমি বিস্তারিত জানি না। আতায়ুর আলম মেয়ের কথায় আশ্বস্ত হয় না। উৎকণ্ঠা নিয়ে বলে। আমি আসবো মা, এখন আসবো। কাল এসো। অস্ফুট স্বরে বলে আলো। রেহিনা তাহাজ্জুদ নামাজ আদায়ের নিয়মটা আলোকে বুঝিয়ে দেয়। আলো হুট করেই ফোন কেটে দেয়। বাড়ির ইলেকট্রিসিটি চলে এসেছে, কিন্তু বাইরে ঝড়ের ভয়াবহতা বেড়েছে। আলো 21 বারের মতো স্বামীনের নাম্বার ডায়াল করে। নাম্বারটা বন্ধ। আলো ফোন রেখে উঠে দাঁড়ায়। মাথাটা আবারও চক্কর দিয়ে ওঠে। দেওয়ালে ভর দিয়ে কিছুক্ষণ কাচের জানালায় দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে মাথায় শাড়ির আঁচল টেনে ওয়াশরুমে ঢুকে অজু করে বের হয়। মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যায়। আতায়ুর আলম উঠে গায়ে শার্ট চাপিয়ে দেয়। রেহেনা উদ্বিগ্ন হয়ে বলে। কোথায় যাচ্ছ এই ঝড় বৃষ্টির রাতে? ফোন আর ওয়ালেট পকেটে ঢুকিয়ে ক্যাবিনেট থেকে একটা ছাতা বের করে ঠান্ডা গলায় বলে। মেয়ে মিথ্যা কথা বলছে, নিশ্চয় দুটোতে খুব বিশ্রীভাবে ঝগড়া করেছে, মিলিয়ে দিয়ে আসি। ওষুধটা হাতের কততে লাগাতেই যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙের হয়ে যায়। কিন্তু স্বামীন যন্ত্রণাটুকু হজম করে নেয় দ্রুত। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ফুয়াদ ডান হাতটা ব্যান্ডেজে মুড়িয়ে দিতে দিতে আর চোখে বেশ কয়েকবার স্বামীনকে দেখে। ব্যান্ডেজ করা হয়ে গেলে ফার্স্ট এইড বক্সটা সরিয়ে রেখে স্বামীনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে ওঠে। বল, সমস্যা কোথায়? আলোর সাথে ঝগড়া করেছিস? স্বামীন চুপ করে ফুয়াদের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ বলতে থাকে।
বল কি হয়েছে, কে কি করেছে? কেউ কিচ্ছু করেনি, যা করার আমিই করেছি। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় শামিন। ফুয়াদ কয়েক মুহূর্ত চুপ করে শামিনের দিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে শামিনের কলার ধরে ঝাঁকুনি দিয়ে বলে, শোন, ভুগতে চাইলে একা একা ভুগবি, আমাদের এত ভোগান্তি দিবি না, খবরদার। শামিন ফুয়াদের থেকে চোখ নামিয়ে নেয়। তার দৃষ্টি এখন মেঝেতে নিবদ্ধ। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমি সব ঘেঁটে দেই ফুয়াদ, তুই ঠিকই বলিস, আমি বড্ড অযোগ্য। ফুয়াদ শামিনের মুখোমুখি বসে পড়ে। শামিনকে বলে, দেখ কি হয়েছে তা তো আমি জানি না, বলছি শোনা। তাহলে আমার কাছে এলি কেন, আমার মাথা খারাপ করার জন্য? দুনিয়া আমাকে করুণা করে ফুয়াদ। আমি তো করি না, তোকে দেখলে আমার রাগ হয়, করুণা আসে না। আমি দুনিয়ার কাছে ভালো সাজতে পারবো, নিজের কাছে ভালো সাজার যে কোনো অপশন নেই, কোনো অপশন নেই। ফুয়াদ একদৃষ্টিতে তাকিয়ে আছে শামিনের দিকে। আবারও তার ফোন বেজে ওঠে। এই নিয়ে 14 বার আলো তাকে ফোন দিয়ে যাচ্ছে। এইবার বেচারির জন্যে মায়া হচ্ছে ফুয়াদের। শামিনের বারণ সত্ত্বেও ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আলোর কান্না ভেজা কণ্ঠ ভেসে আসে। ফুয়াদ স্বাভাবিক গলায় বলে ওঠে, ও আমার কাছে আছে, চিন্তা করো না। আলোর কণ্ঠনালী থেকে অনেক কষ্টে কথা বের হয়। ভাইয়া উনি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আলো একটা দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বলে, আজ আমার জীবনের সবথেকে বিশেষ, সবথেকে আনন্দের একটা দিন ছিল ভাইয়া। আপনার বন্ধু কত সুন্দরভাবে আয়োজন করে নষ্ট করে দিল সেসব। সকাল থেকে রাত 11টা পর্যন্ত বাড়ির বাইরে কাটিয়েছে। এর মাঝে আমার ফোন পর্যন্ত রিসিভ করেনি, আর বাড়িতে এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে বেরিয়ে গেছে। ভেঙে চুরে দিয়ে গেছে ঘরের সব জিনিসপত্র, ভেঙে চুরে দিয়েছে আমাকে। এটাই তো চেয়েছিল উনি, তাই না? প্রতিশোধ নিয়েছে অবশেষে। আমার করা সব অপমান অবহেলার প্রতিশোধ নিতে শুরু করেছে। কি মোক্ষম সময়ে, যখন আমি পুরোপুরি ওনার উপর নির্ভরশীল হয়ে পড়েছি, তখনই আসল রূপটা উনি দেখিয়ে দিয়েছে। আপনার বন্ধু একজন চালবাজ লোক। তুমি ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছো না আলো। শান্ত হও, আমি দেখছি। শান্ত হও তুমি। ওনার কাছে একটু ফোনটা দেবেন, নয়তো লাউড স্পিকারে দিন। ফুয়াদ ফোনটা লাউড স্পিকারে দিয়ে রাখে। শামিন চুপচাপ মেঝের দিকে দৃষ্টি দিয়ে বসে আছে। আলো বলতে থাকে, সুযোগ শুধু আপনাকেই দেওয়া হবে, আপনি কাউকে দিবেন না। আমাদের দুজনের অস্থিরতা কাটিয়ে তোলার সুযোগ চাইছি আমি মেয়র সাহেব, আমাকে দয়া করে সুযোগ দিন। সাদা কালো বিষাদের পরে সবটা কিন্তু রঙিন। আপনি নিজে সবটা রাঙিয়েছেন আমায়, এই রংটুকু আপনি কেড়ে নেবেন না। এত বড় অন্যায় আমার সাথে করবেন না। আপনি বাড়িতে আসুন, আপনার জন্য আমি কত আনন্দময় সূচনা নিয়ে বসে আছি। আপনি জানেন না, দয়া করে নিজেকে বঞ্চিত করবেন না, আমাকেও বঞ্চিত করবেন না। আলো ফোন কেটে দেয়। ফুয়াদ হাঁটু গেড়ে বসে পড়ে। ধমকের সুরে বলে, অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা, তোর কোনো অধিকার নেই এভাবে ওকে কষ্ট দেওয়ার। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, আমার জানার ইচ্ছেও নেই। শুধু এতটুকু বল, যা হয়েছে তা শুধুমাত্র তোর জন্য হয়েছে, তাই তো? এখানে আলোর কোনো দোষ নেই, তাই তো? না, নেই, ছিল না, কখনোই ছিল না। তাহলে ওকে কেন শাস্তি দিচ্ছিস? শামিন নিশ্চুপ। ফুয়াদ বলতে থাকে, যা হয়েছে মানে তুই যা করেছিস তা কি শুধরে দিতে পারবি? আছে তোর সে ক্ষমতা? শামিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলে, না, নেই। এর পেছনে কারণ কি? কেন পারবি না? সময় সময় সময়ের সাথে সব কিছু বয়ে নিয়ে এসেছে, এগিয়ে নিয়ে গিয়েছে সবাইকে অনেকটা পথ। তো তাহলে তুই শুধরে দিতে না পারলে সাজানো গোছানো সবটা কেন বিগড়ে দিচ্ছিস? নিজে থমকে দাঁড়িয়েছিস ভালো কথা। তুই আলোকে কেন ধাক্কা দিয়ে পিছু ঠেলে দিচ্ছিস? ও কি এটা ডিজার্ভ করে? দেখ, ট্রুলি অ্যান্সার করবি, ও ডিজার্ভ করে এমন কিছু? শামিন মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, না। সেটাই, ও এসব ডিজার্ভ করে না। ও ডিজার্ভ করে সামিনকে, যে সামিনকে ও নিজের সমস্ত জড়তা পাশে সরিয়ে দিয়ে গ্রহণ করেছিল, সেই সামিনকে। আচ্ছা এখন বল, যা হয়েছে তা কি আদৌ তো সজ্ঞানে হয়েছে? জেনে বুঝে করেছিস তুই এসব? না। শব্দটার সাথে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে যায় শামিনের ভেতর থেকে। তারপর বলে ওঠে, জানলে আমি কখনো এমন কিছু করতামই না। বুঝলাম করতি না, এখন শোন। জেনে বুঝে আলোকে তুলে নিয়ে বিয়ে করেছিল, ওটা অন্যায় ছিল, অপরাধ ছিল।
অন্যায় আর অপরাধ করলে শাস্তি পেতে হয়, শাস্তি পেয়েছিস, আলো শাস্তি দিয়েছে, নিজে নিজেকে দিয়েছিস, কাহিনী খতম। আর তুই তোর যে গ্লানির কথা ভেবে মরে যাচ্ছিস, তোরই ভাষ্যমতে সেটা তোর অজান্তে করেছিস। অজান্তে মানে ওটা ভুল, ভুলের সংশোধন হয়, কিন্তু কিছু কিছু ভুলের সংশোধন হয় না জানি, তখন অন্য উপায় বের করতে হয়। এখন তোকে একটা জিনিস দেখাই আমি। এই পর্যন্ত বলেই ফুয়াদ থামে, উঠে গিয়ে একটা কাচের মগ নিয়ে এসে শামিনের সামনে বসে পড়ে। সামান্য উঁচু থেকে ফেলে মগটা 5-6 টুকরো করে ফেলে। শামিন ফুয়াদের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ বলে, দেখ মগটা ভেঙে গেল, ধরে নে নিজের অজান্তে ভাঙলাম। এখন কি এই মগটা জোড়া লেগে যাবে? জোড়া লাগলেও এর আগের রূপ ফিরে পাবে? বল, দেখ, চুপ করে থাকবি না, বল। শামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে। না। ফুয়াদ বলে, হ্যাঁ, আমার ধারণা মতে তোর ভুলটা হচ্ছে এমন কিছু। এখন তোর করণীয় কি জানিস? দাঁড়া, আরেকটু আসছি। ফুয়াদ উঠে গিয়ে তার আলমারির ভেতর থেকে একটা কারুকার্য খচিত মগ নিয়ে এসে শামিনের সামনে রাখে। তারপর বলে, চিনতে পেরেছিস এটাকে? শামিন মাথা নাড়ায়। ফুয়াদ বলে, তোর মনে আছে ক্লাস 4-এ থাকাকালীন বন্ধুদের সাথে পাড়ার ফুটবল ম্যাচে সর্বোচ্চ গোলদাতা হিসেবে একটা মগ জিতেছিলাম। আপু যেটা ভেঙেছিল, আমি কান্না করেছিলাম দেখে মা অবিকল দেখতে একটি মগ কিনে দিয়েছিল আমাকে। শামিন মাথা নেড়ে বলে। মনে আছে। ফুয়াদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মা তার পরের দিন অ্যাক্সিডেন্টে মারা যান, এবং এটাই মায়ের থেকে আমার সর্বশেষ গিফট। আমি সবসময় আগলে আগলে রাখতাম। ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময় ভুল করে ধাক্কা লাগে মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যায়। ভুল করে, কিন্তু নিজের ইচ্ছায় করিনি। তাই নিজেকে দোষারোপ না করে আমি কি করেছি জানিস? যেহেতু এটাকে আগের রূপে ফেরাতে পারবো না, ফেলে দিতেও পারবো না, এবং এর ভাঙাচোর অবস্থাকে চোখের সামনে আনতে পারবো না, তাই বুদ্ধি বের করে নিজেই এটা দিয়ে ক্রাফট বানিয়ে ফেলেছি। তুই ভাবতে পারবি এটা সেই মগটা? আমি নিজেও চিনতে পারিনি। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, জীবনের কিছু কিছু ভুল হচ্ছে এমন, না সংশোধন হয়, না ফেলে দেওয়া যায়, না ভুলটা চোখের সামনে ওভাবেই ভুল হয়ে পড়ে থাকতে দেখতে পারা যায়। সেই ভুলগুলো নিয়ে এমন একটা ক্রাফট বানিয়ে ফেলতে হয়, একটা অতি সুন্দর ক্রাফট। এইমাত্র যে মগটা ভাঙলাম, এটা দিয়েও চমৎকার একটা ক্রাফট বানিয়ে দেখাবো আমি তোকে। কিছুক্ষণ চুপ করে থেকে ফুয়াদ শামিনের পিঠে চাপড় মেরে বলে, তুইও পারবি, আমার বিশ্বাস তোর হাতে করা ক্রাফটটা হবে অতি চমৎকার। তুই আমাদের সামিন। শামিন ফুয়াদের দিকে মাথা তুলে তাকায়। ফুয়াদ বলে, যা বলছি তাই কর, আলোর কাছে যা। কতটা দম দেখেছিস মেয়েটার, কতটা আত্মবিশ্বাস নিয়ে বলেছে দুজনের অস্থিরতা কাটিয়ে ফেলবে। তুই ওর আত্মবিশ্বাস ভেঙে দিস না। স্বামী হিসেবে স্ত্রীর আত্মবিশ্বাসকে সম্মান জানা। ওকে সুযোগ দে, নিজেকেও দে। যে ভুলটা তোর অজান্তে হয়েছে সেটা নিয়ে আত্মগ্লানিতে ভোগা অন্যায়, নিজের আত্মাকে কষ্ট দেওয়া অন্যায়, সেই সাথে আত্মার সাথে জড়িয়ে থাকা মানুষগুলোকে কষ্ট দেওয়া ঘোর অন্যায়। আর অন্যায় করিস না, এবার থাম। শামিন চুপ করে বসে থাকে। ফুয়াদ শামিনের হাত টেনে ধরে তোলার চেষ্টা করে বলতে থাকে, ওঠ ওঠ বলছি, চল তোকে বাড়িতে দিয়ে আসি, চল চল বলছি। কিছুক্ষণ চুপ করে থেকে শামিন বলে, তুই থাক, কাল সকালে তোর ফ্লাইট, আমি গাড়ি নিয়ে এসেছি, যেতে পারবো। শামিনের কথা শুনে ফুয়াদের ঠোঁটের কোণে হাসি ফোটে। শামিনের কাঁধে হাত রেখে বলে, যা, মেয়েটা অপেক্ষা করছে তোর জন্য। গিয়ে প্রথমেই ওর কাছে ক্ষমা চাইবি, যা বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবো বাসা থেকে। বৃষ্টি থেমে এখন হু হু করে বাতাস বইছে। বারান্দার খোলা দরজাটা বাতাসের জন্যে দেওয়ালের সাথে বিকট শব্দে ধাক্কা খাচ্ছে বারবার। আলো বিছানায় বসে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা হাতে তুলে নেয়। সময় রাত 3:27। কিছুক্ষণ চুপ করে থেকে আবারও ফুয়াদের নাম্বার ডায়াল করে। ফুয়াদ ফোনটা রিসিভ করে বলে, ওকে পাঠিয়েছি আমি, তুমি তোমার ইচ্ছা মতো শাস্তি দিও ওকে, বুঝেছো? এখন শান্ত হও। আলো ফোনটা কেটে চুপ করে বসে থাকে। চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়তেই ফিসফিসিয়ে বলে ওঠে, আমি শুধু আপনার স্ত্রী। স্বামীর কাছে সব অনুভূতি জমা দেওয়া হয়ে গিয়েছে আমার। আপনাকে নিয়ে সামনে এগোতে চাচ্ছি আমি। আপনি কেন ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিতে চাইলেন? আমি শুধু আপনারই স্ত্রী মেয়র সাহেব, আপনার সাথেই থাকবো আমি। গাড়ি হাইওয়েতে উঠেছে। ঝড়ের মধ্যে সাই সাই করে ছুটে চলেছে। শেষ রাত, তাই হাইওয়েতে খুব একটা গাড়ি দেখা যাচ্ছে না, বাণিজ্যিক কিছু বড় ট্র্যাক ছাড়া, যেগুলো মূলত কাঁচা সবজি নিয়ে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। শামিন গাড়ির গতি বাড়িয়ে দেয়। হঠাৎ চোখের সামনে আলোর কান্না ভেজা মুখটা ভেসে ওঠে। শামিনকে শান্ত করার জন্যে কতটা উতলা হয়ে উঠেছিল, শামিন সেই উৎকণ্ঠার দাম না দিয়ে এক প্রকার উপেক্ষা করে চলে এসেছে। ঠিক করেনি শামিন, একেবারেই ঠিক করেনি। ওই মুখটা দেখার জন্যে ভিতরটা তীব্রভাবে ছটফট করতে শুরু করেছে। কোলে মাথা রেখে অসহায়ের মতো বলতে ইচ্ছে করছে, আমাকে অনুপ্রেরণা দাও আলো,
মানসিক শক্তি বাড়ানোর অনুপ্রেরণা দাও আমায়। গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে ডান দিকে মোড় ঘুরতেই ব্যস্ত শামিন। চটফটানি তার মনে, তার মস্তিষ্কে। মস্তিষ্ক তোলপাড় করা ঝড়ের ছাপটা সামলাতে গিয়ে সে খেয়াল করেনি ডান দিক থেকে ছুটতে ছুটতে আসা বিশাল ট্র্যাকটাকে। যখনই সম্বিত ফিরে পেল ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। এক দৃষ্টিতে বোকার মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই তার। কানের কাছে শুধুমাত্র আলোর কথাগুলো প্রতিধ্বনিত হতে থাকে।